এক দফা দাবিতে অসহযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। শাহবাগে আওয়ামী লীগ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অসহযোগের মধ্যেও সচল সচিবালয়, আদালত, ব্যাংক, বিমা ও বন্দরে চলছে স্বাভাবিক কার্যক্রম। গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ। দেশের যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি সেনাপ্রধানের। ফেনীতে পানিবন্দী ৩ উপজেলা, লক্ষাধিক মানুষ, দুর্ভোগে বানভাসীরা। জোয়ারের পানিতে তলিয়ে ভোলার ২০ গ্রাম। এবং বোমার আঘাতে ৯ রকেট হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। লেবানন ছাড়ার নাগরিকদের নির্দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সাথে শাহবাগে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ ও যুবলীগের। এ সময় বঙ্গবন্ধু মেডিকেলে ধোঁয়া উঠতে দেখা যায়। সে খবর জানাচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে, যেখানে কিছুক্ষণ আগে ছাত্রলীগের কিছু কর্মী কয়েকজন শিক্ষার্থীকে আসলে কিছুটা পিটিয়ে আহত করে। এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেখান থেকে কয়েকশো শিক্ষার্থী কমপক্ষে তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের ওই সময়ে যেসব কর্মী ছিল তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। এরপরে কিন্তু শিক্ষার্থীরা সেই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেটি কিন্তু ভিতরে ঢুকে প্রবেশ করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে শাহবাগ মেডিকেল কলেজ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, যেটা সেটির ভিতরে কিন্তু আমরা এই মুহূর্তে আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি। ঠিক কোথায় আগুনটি লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারছি না। তবে হয়তো ভিতরে কোথাও টায়ার বা এরকম কিছুতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটতে পারে, অথবা কোনো বিল্ডিংয়ে সেটি ঘটছে কিনা সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছি না। তবে সাধারণ জনতা ক্ষুব্ধ। তাদের যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তারই অংশ হিসেবে এরা কিন্তু সারা দেশে নেমে পড়েছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে শাহবাগ সহ অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তারা কিন্তু দাবি করছেন তাদের যে এক দফা সেটি বাস্তবায়ন হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন, এবং সারা দেশে এই যে বিক্ষোভ সেটি কিন্তু চলতে থাকবে। আমরা ঠিক সকাল 9:30টার দিকে সেখানে কিছু সাধারণ শিক্ষার্থী আসেন, এবং সেখানে কিন্তু ছাত্রলীগের আমরা দেখেছিলাম যে বেশ কিছু সদস্য ছিল, তারা কিন্তু সেই সব শিক্ষার্থীকে আসলে ধাওয়া দেয়, এবং কয়েকজন আমরা দেখেছি তারা রক্তাক্ত অবস্থায় এখান থেকে চলে যায়। এরপরেই কিন্তু আসলে সংঘর্ষে শুরু হয়। তবে এখন পর্যন্ত ছাত্রলীগের অন্য যেসব কর্মী যারা ছিলেন এখানে, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা ছিলেন, যে আন্দোলনকারী, তারা কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখেছেন, এবং সেখানে থেকে থেকে তারা স্লোগান দিচ্ছেন, নানা ব্যঙ্গাত্মক স্লোগান। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে শাহবাগের পাশেই যে শাহবাগ থানার গেটে, সেখানে কিন্তু বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, এবং তারা কিন্তু অনেকটা একটা সেফ জোনে থেকে কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, এবং এখন পর্যন্ত তারা কিন্তু কোনো রকম অ্যাকশনে যায়নি বলে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছেন। যদিও এর আগে আমরা দেখেছিলাম যে সেখানে কিছু ধরনের ছোটোখাটো একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং কয়েকজনকে দেখেছি আমরা তারা রক্তাক্ত অবস্থায় এখান থেকে বের হয়ে গিয়েছেন এবং হাসপাতালে গিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। তো সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে রাস্তায় নেমেছে, এবং সেখানে সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু অনেকটা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। তো এই ছিল আমাদের কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ পরিস্থিতি। শাহবাগ মোড় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন হাসান মাহমুদ। এবারে সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এই মুহূর্তে সায়েন্স ল্যাবের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, যেমনটি বলছিলেন আপনি, আমরা কিন্তু সকাল থেকে কিন্তু রাজধানীর যে সায়েন্স ল্যাব, সেই সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছি। এবং যদি একটু জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীদের অবস্থানে রয়েছে। অর্থাৎ আজকে যদি আমরা জানিয়ে রাখি, সকাল থেকে এখানকার যে আশেপাশের যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে, ঠিক সকাল 10টার পর থেকে তারা সায়েন্স ল্যাব গড়ে এখানে অবস্থান নিয়েছে, এবং এক পর্যায়ে এখন হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং একই সাথে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে শিক্ষার্থীদের সাথে কিন্তু এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে চেয়েছিল, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আবারও শিক্ষার্থীদের দখলে চলে আসে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, এই পর্যায়ে আমরা দেখেছি একেবারে যে ল্যাবেড হাসপাতালটি রয়েছে, সেই ল্যাবেড হাসপাতাল থেকে শুরু করে
ঢাকা কলেজ পর্যন্ত পুরোটাই কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং একই সাথে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা কিন্তু আমরা দেখেছি এখানকার সিটি কলেজ রয়েছে, সেই সিটি কলেজের শিক্ষকরাও এখানে অবস্থান নিয়েছে এবং সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত তারা কিন্তু স্লোগানে এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং তো সব কিছু মিলে এখন পর্যন্ত সায়েন্স ল্যাব একেবারেই থমথম অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি আমাদের জানাবেন। শাহবাগে যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু বেলা 11টার পর ছাত্রলীগের একটি মিছিল সেখানে আসে এবং তাদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষের পর কিন্তু এই মুহূর্তে শাহবাগের পুরো যে রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর রাসেল স্কয়ার, পান্থপথ, খামারবাড়ি, মিরপুরে অবস্থান নেন নেতাকর্মীরা। রাসেল স্কয়ারে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। নেতাকর্মীরা এক দফার বিরুদ্ধে স্লোগান দেন। সরকার পতনের ডাকে জামায়াত বিএনপির গভীর ষড়যন্ত্র উল্লেখ করে নেতাকর্মীরা রাজপথের জবাব দেওয়ার প্রত্যয় জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল 9টার আগে থেকেই অন্যান্য স্বাভাবিক দিনের মতো কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে আসতে থাকেন আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বাংলাদেশ সিভিল প্রশাসনের এ কেন্দ্রবিন্দু। বাংলাদেশ সচিবালয় থেকে পরিচালিত হয় সিভিল প্রশাসন। মন্ত্রী সচিব ছাড়াও কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী অফিস করেন সচিবালয়ে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানায়। তাদের এই ঘোষণার পরদিন সচিবালয়ের সামনে সকাল 9টার আগে কর্মচারীদের বহন করা সরকারি পরিবহন পুলের বিআরটিসি বাসগুলো বিভিন্ন রুট থেকে আসা শুরু করে। বাস থেকে নেমে কর্মকর্তা কর্মচারীদের 1 নম্বর প্রবেশ মুখে হেঁটে প্রবেশ করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, অন্যান্য দিনের মতোই এই গেট দিয়ে কর্মচারীরা ঢুকছেন, উপস্থিতিও স্বাভাবিক। এছাড়া অন্যান্য গেট দিয়ে কর্মকর্তাদের গাড়িগুলো প্রবেশ করছে। এক দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে পেশাজীবী সম্মিলিত পরিষদ। সকাল 10টা নাগাদ এই সমাবেশ শুরু হলে বিভিন্ন পেশাজীবী সংগঠন এতে অংশগ্রহণ করে। এ সময় সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষা, গণহত্যা আর নির্বিচারে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হত্যার বিচারের দাবি জানান। আর কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে এক দফা দাবি আদায়ে মাঠে থাকারও ঘোষণা দেন। এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করছি সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে। সে যে চেয়ারে বসে আছে সেই চেয়ারটা রক্তের চেয়ার। রক্তের চেয়ারের কোনো ব্যক্তিকে আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই না। পদত্যাগ করবে, তারপরে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হবে, এর আগে আর কোনো কিছু নাই। চলমান বৈষম্য বিরোধী আন্দোলন পরিস্থিতির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা 11টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক শুরু হয়। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 27 সদস্যের কমিটির সব সদস্য স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস ও গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন সেনাপ্রধান। এ সময় তিনি তাঁর বক্তব্যে যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। এছাড়াও সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধ করতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে আটক প্রশ্নে হাইকোর্টে করা রিটের শুনানি চলছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে 11টার পরে শুনানি শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক 6 সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে 29 জুলাই রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটের ওপর গত 29 ও 30 জুলাই শুনানি হয়। গত 31 জুলাই রিটটি আদেশের জন্য বেঞ্চটির কার্যতালিকায় ওঠে, তবে বেঞ্চের একজন বিচারপতি অসুস্থতার কারণে ছুটিতে থাকায় সেদিন দ্বৈত বেঞ্চ বসেননি। প্রয়োজন তাহলে তো তার প্রয়োজন তাহলে তো কিছুক্ষণ আগে সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জয় যাদব। হ্যাঁ, সচিবালয়ে আজ সকাল থেকে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। যেই এক দফার কথা বলা হয়েছে এবং যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তাতে কিন্তু সচিবালয়ে এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি। এবং এখানে কিন্তু আমি এই মুহূর্তে যেই বিল্ডিংটিতে আছি, সচিবালয়ের সবচেয়ে বড় বিল্ডিং, যেটি 6 নম্বর বিল্ডিং এবং এর 2য় তলার বারান্দাতে আমি আছি এবং এই বিল্ডিংটিতে কিন্তু 21টি মন্ত্রণালয় রয়েছে। এবং আমি যদি আপনাদের সচিবালয়ের এই বাইরের চিত্রটি দেখাই, যে যারা সচিবালয়ের কর্মচারীরা আছেন তারা যথারীতি অন্যান্য দিনের মতোই তারা এসেছেন এবং তারা অফিসের কাজে, তারা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা যাচ্ছেন আসছেন। তো যেই স্বাভাবিক পরিস্থিতিটি সচিবালয়ে অন্যান্য দিনের মতো থাকে এখানে আজও বিরাজ করছে। এবং যেই কথাটি বলা হয়েছে যে অসহযোগ আন্দোলন, যেই কথাটি বলা হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ, তার বিন্দুমাত্র প্রভাব আমরা কিন্তু সচিবালয়ে দেখিনি। এবং এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে অফিস আদালত সেখানেও কিন্তু সেই প্রভাবটি পড়েনি। এবং এখানে আপনি জানেন যে এই মুহূর্তে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির একটি সভা হচ্ছে এবং সেই সভাতে কিন্তু বেশ কয়েকজন মন্ত্রীরা উপস্থিত রয়েছেন, যার কারণে যেসব মন্ত্রীরা যথারীতি এখন গণভবনে আছেন তারা সচিবালয়ে এখন আসেননি। এবং আমি এরই মধ্যে খোঁজ নিয়ে যেটি দেখেছি, সচিবালয়ের সব মন্ত্রণালয়ে ঘুরে যেটি জানতে পেরেছি, প্রায় এই 20 থেকে 25 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এখন এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন। বেশ কয়েকজন সংসদ সদস্য সচিবালয়ে আছেন, তারা আসছেন, তাদের এলাকার যেই কিছু কাজ আছে সেগুলি নিয়ে মন্ত্রণালয়ে তারা ছোটাছুটি করছেন। তো সচিবালয়ের যে সার্বিক পরিস্থিতিটি সেটি এই মুহূর্তে এটি। এবং আপনি জানেন যে রবিবার প্রথম কর্মদিবসের যেই স্বাভাবিকতা সচিবালয়ে থাকে, আজও এর কোনো ব্যত্যয় হয়নি। শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ নিয়ে আদালতে ব্রিফ করছেন আইনজীবীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কোনো ভায়োলেন্সের দিকে না যায়, তারা যেন কোনো সহিংসতার দিকে না যায়, তাহলে পুলিশের আর সহিংস হতে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই আদালতের আদেশ মানে। এটাও বলছে সাংবিধানিক অধিকার। জি, আইনে বলা আছে প্রাণঘাতীর কথা, যখন যদি কোনো জায়গায় আগুন দেওয়া হয়, যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে, সেই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে, এবং সেটা যখন চলমান থাকবে সেই খাতে আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব স্থাপনাতে আগুনের কথা বলেছে সেখানে পুলিশ একটিও গুলি চালায়নি। গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, যেখানে ছেলেরা সমাবেশ করছিল।
এক দফা আন্দোলনের বিষয় এটা রাজনৈতিক ব্যাপার, আদালতেরও কিছু করার নেই, আমরা ওই বিষয়ে কোনো কথা বলছি আমরা এটা নিয়ে আসিনি তো, আমরা এখানে টিআরবিতে আছে যদি মব আন্দোলন করতে। এবার অন্য প্রসঙ্গ। ভারী বৃষ্টি ও উজানে ঢলে নিমজ্জিত ফেনী ও ভোলা, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১২টি স্থান ভাঙন। চিথলিয়া, মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ ১২ ইউনিয়নের ৭৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত ৩৫,০০০ মানুষ। ডুবে গেছে ফসলি জমি, বসতবাড়ি, রাস্তাঘাট। এখনও তলিয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। যান ও জনচলাচলে ব্যাঘাত ঘটছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে বন্যা দুর্গত বাসিন্দারা। এদিকে টানা বর্ষণ আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার উপকূলের অন্তত ২০ গ্রাম। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এতে ভোগান্তি পোহাচ্ছেন ৩০,০০০ মানুষ। নওগাঁয় গত কয়েকদিনে পর্যায়ক্রমে চিকন ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। পাইকারি বাজারে প্রতি ৫০ কেজির বস্তায় চিকন চালের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। দেশে চলমান অস্থিরতায় ধানের সরবরাহ কমায় চালের দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চালের দাম বেড়ে যাওয়ায় কষ্টে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের লোকজন। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। এখন বর্তমানে কেজি প্রতি ভাই ৩ টাকা ৪ টাকা বেশি। তাহলে আমরা এই টাকা দিয়ে আরো বাজার করতে পারবো, আমরা কিভাবে চলব? নওগাঁর চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। মোটা চিকন সব ধরনের ধানের দাম মন প্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। জেলায় খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা বেড়েছে। স্বর্ণা ৫০ থেকে বেড়ে ৫৫ টাকা এবং হাইব্রিড ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৪ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। যেমন জেলা শাল চাল মনে করেন যে আগে ছিল ৬০ টাকা, সেটা এখন ৬৫ টাকা। কাটারি বলছিল সেটা আপনার ৬৫ টাকা, সেটা এখন ৬৬ টাকা। রোপা আমনের নতুন ধান না ওঠা পর্যন্ত মূল্য কমার কোনো সম্ভাবনা নেই বলে জানান চাল ব্যবসায়ীরা। বৈরী আবহাওয়ার কারণে আমন রোপণ বিলম্বিত হওয়ায় কৃষকরা গোলায় থাকা ধান হাটবাজারে ছাড়ছেন না। তবে নতুন ধান রোপণের পর কৃষকরা বিক্রি শুরু করলে দাম কমে আসবে বলছেন বিক্রেতারা। ধানের দাম প্রতি মনে ১-১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য উৎপাদন কিছুটা বিঘ্নিত হচ্ছে। এখানে চাউলের সরবরাহ কিছুটা কমে গিয়েছে। চালের মূল্য বেশি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটু সাধ্যের বাহিরেই মনে হচ্ছে। কামাই করে খাওয়া লাগে, চাল কিনে খুবই কষ্ট হয়। ১৫ দিন আগে তখন যে চাউলের দাম ৫০ টাকা ছিল, এটা এখন ৫৪ টাকা। অযৌক্তিকভাবে চালের দাম বৃদ্ধি করলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি খাদ্য বিভাগের। শোনা যাচ্ছে যে বাজারে একটু দাম বৃদ্ধি, তা আমরা এ ব্যাপারে মনিটরিং করছি। বাজার বৃদ্ধির কারণগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের লোকজনও কাজ করছে। যদি কোনো কারণে বা অসৎ কারণে হোক, যে কোনো কারণে হোক, যদি বাজার কেউ অসৎ উদ্দেশ্যে বৃদ্ধি করে থাকে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাজার নিয়ন্ত্রণে রাইস মিলগুলোর পাশাপাশি চাল বাজারের তদারকি বাড়াবার তাগিদ ভোক্তার। নিউজ ডেস্ক, দেশ টিভি।